দেখে নেব খেলার সময় শিরোনাম। ডিপিএলের শাইনপুকুর গুলশান ম্যাচের সন্দেহজনক আউট নিয়ে বিসিবির অদ্ভুত তদন্ত। দুই ব্যাটারকে ডেকে ঘটনার ডামি রেকর্ড করল দুর্নীতি দমন ইউনিট। খেলোয়াড়দের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তোলার পর তিনি সুর পাল্টালেন পার্টেক্স কোচ, বললেন আলোচনা ভিত্তিহীন, পারিশ্রমিক পেয়েও হারের বৃত্তে সাব্বিরের দল। কাল শুরু হচ্ছে পিএসএল। রাওয়ালপিন্ডিতে 6 অধিনায়কের ট্রফি ফটো সেশন। উদ্বোধনী ম্যাচে লড়বে রিশাদের লাহোর কালান্দার্স। করাচি কিংসের অনুশীলনে ঘাম ঝরালেন লিটন। এবং এসএ গেমস সামনে রেখে 17টি ফেডারেশনের সঙ্গে বিও এর মিটিং। বিদেশি কোচ ও দেশের বাইরে অনুশীলন সহ উন্নত সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস। শুরুতেই নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। একের পর এক রেকর্ড করে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের দিনে থাইল্যান্ডকে 178 রানে হারিয়েছে টাইগ্রেস। বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি তুলে নেন নিগার সুলতানা জ্যোতি। লাহোরে প্রথমে ব্যাট করে 271 রান করে বাংলাদেশের মেয়েরা। জবাবে ফাহিমা ও সুমানার জোড়া ফাইফারে 93 রানে গুটিয়ে যায় থাইল্যান্ড। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক জ্যোতি। রেকর্ডময় জয়ের পর বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিতের স্বপ্ন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের। দ্রুততম সেঞ্চুরির পরেও দাপুটে জয়ের কৃতিত্ব দুই স্পিনার সুমনা ও ফাহিমাকেই দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অপ্রতিরোধ যাত্রা ম্যাচ বাই ম্যাচ ধরে রাখতে চান অধিনায়ক। 7 বছর পর জাতীয় দলে ফেরাটা স্মরণীয় করে রাখে স্পিনার সুমনা জানালেন, পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারার কারণেই এসেছে এমন সাফল্য। উইকেটের আচরণ বুঝে দলের প্রয়োজনে ভূমিকা রাখতে চান 5 উইকেট নিয়ে ইতিহাসের অংশ হওয়া আরেক স্পিনার ফাহিমা। আলহামদুলিল্লাহ, টুর্নামেন্টের প্রথম জয় আর টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে অনেক ভালো লাগতেছে। বলাররা আসলে অসম্ভব ভালো বল করছে, স্পেশালি এরকম একটা রেকর্ড অ্যাকচুয়ালি একটা ইনিংসে দুই বলারের দুইজনের হচ্ছে 2টা 5 উইকেট নেওয়া, এটা আসলে অনন্য একটা কীর্তি। এবং যেভাবে তারা আসলে টিমের জন্য কন্ট্রিবিউট করছে সেগুলো আসলেই অনেক ইন্সপায়ারিং। আমি আশা করবো টিম যেন এইভাবেই সামনের ম্যাচগুলো খেলতে পারে। সময় অনেকবার আমার এই সুযোগটা হয়েছিল 5 উইকেট নেওয়ার পার্টিসিপেট ফার্স্ট টাইম, এর জন্য আসলে আমি অনেক হ্যাপি। এবং আমি বিগত সময় 4টা উইকেট পেয়েছি, বাট সুযোগ থাকা সত্ত্বেও হয়তো আমার 5টা উইকেট নেওয়ার হয় নাই, বাট এই সময় আমার অনেক ভালো লাগছে। আমি চেষ্টা করছিলাম, আমার কোচ যেভাবে বলছিল উইকেট টু উইকেট বল করবো, এইটুকুই প্ল্যান ছিল, জাস্ট উইকেটে বোলিং করি। আর আলহামদুলিল্লাহ ওয়াজ সাকসেসফুল। আমাদের সামনে আরও 4টি ম্যাচ আছে, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন ভালোভাবে খেলতে পারি এবং ইনশাল্লাহ যেন কোয়ালিফাই করতে পারি। এবারে ডিপিএল শাইনপুকুর গুলশান ক্লাব ম্যাচে দুই ব্যাটারের সন্দেহজনক আউট নিয়ে তদন্ত শুরু করেছে বিসিবি। বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট এবং ডিপিএল এর টেকনিক্যাল কমিটির সমন্বয়ে এই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মিডিয়া বিভাগ। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। এদিকে একাডেমি মাঠে তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত 2 ক্রিকেটারকে ডেকে পুরো ঘটনার ডামি রেকর্ড করেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। নতুন ওভারে প্রথম বল বাজে। বিপিএল এর পর ডিপিএল ক্রিকেটার সংগঠকদের একের পর এক অনৈতিক কার্যক্রমে আলোচনায় বিসিবি। বিপিএল কোন রকমে শেষ করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করলেও এখন পর্যন্ত কোনো আপডেট নেই সেসবের। এবার নতুন ঘটনা ঢাকা প্রিমিয়ার লিগে সুপার 6 এর লড়াইয়ে থাকা না থাকার হিসেব মেলাতে একে অপরকে ম্যাচ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে ক্লাবগুলোর বিপক্ষে। শাইনপুকুর গুলশান ম্যাচে 2 ক্রিকেটারের আউটের ধরন অবাক করেছে সংশ্লিষ্টদের। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনাজুল আবেদিন এবং রহিম আহমেদ যেভাবে উইকেট বিলিয়েছেন তা প্রশ্নের জন্ম দিয়েছে ডিপিএল এর ইন্টিগ্রিটি নিয়েও। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়, সরব সাবেক বর্তমান ক্রিকেটাররাও, এমনকি বিসিবির দায়িত্বশীল কর্তারাও উষ্মা প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে। কিন্তু সেখানেই যেন সব থেমে না যায়, তাই চলতে থাকে প্রতিবাদ। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান সবাই। অবশেষে ঘটনা ঘটার একদিন পর বিবৃতি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানালো তদন্ত শুরু হয়েছে অভ্যন্তরীণ পর্যায়ে, যেখানে অ্যান্টি কারাপশন ইউনিটের সঙ্গে আছে লিগের টেকনিক্যাল কমিটির সদস্যরাও। বাংলাদেশ ক্রিকেটের মর্যাদা রক্ষায় কোনো ধরনের অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয় সেখানে।
এরপরেই মিরপুরে দেখা যায় অদ্ভুত এক ঘটনা। দুপুর 2টার কিছু পরেই একাডেমি মাঠে হাজির বিসিবির তদন্ত কমিটির সদস্যরা, সঙ্গে তাদের 2 অভিযুক্ত ক্রিকেটার মিনহাজ এবং রহিম। সেন্টার উইকেটে বসানো হয় স্টাম্প আর 2 পাশে 2 ক্যামেরা। পেসারদের বায়োমেকানিক্যাল টেস্টের মতো করে পুরো ঘটনা ভিডিও করা হয়। সেখানে তৈরি করা হয় আউট দুটির ডামি। তদন্তের স্বার্থে পুরো ঘটনাটিকে পুনরায় নিজেদের চোখের সামনে ঘটান তদন্ত দলের সদস্যরা। মাঝে মাঝে যখন কোনো প্রশ্ন ছিল সেগুলো তারা ছুড়ে দিচ্ছিলেন 2 ব্যাটারের দিকে। বোঝার চেষ্টা করছিলেন তাদের মানসিক অবস্থা। উত্তর মনোপুত হলে চলে যাচ্ছিলেন পরের ধাপে, না হলে চলছিল আলোচনা। ঘণ্টাখানেক এই ডামি তৈরির পর ধীর পায়ে একাডেমি মাঠ ত্যাগ করেন সবাই। যেতে যেতে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছিলেন আকুর প্রতিনিধিরা। হয়তো বুঝিয়ে দিচ্ছিলেন একটা বিষয়, সময় বদলেছে। অনিয়ম করে এখন অন্তত আর পার পাওয়া যাবে না এখানে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। নিজ দলের খেলোয়াড়দের ওপর ম্যাচ পাতানোর অভিযোগ তোলার একদিন পরেই ইউটার্ন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের কোচ আনোয়ারুল মুস্তাকিমের। ম্যাচ পাতানোর আলোচনাকে বললেন ভিত্তিহীন। তবে ক্রিকেট বোর্ড চাইলে তদন্তে কোনো আপত্তি নেই এই কোচের। এদিকে পাওনা পরিশোধের পরও ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি না আসায় ক্ষোভ ঝেড়েছেন তিনি। ম্যাচ আমি হেরে গেলে আমি বুঝতে তাহলে ফিক্সিং হচ্ছে না এইগুলো আসলে উড়া কথা, এগুলা ভিত্তিহীন কথা। ম্যাচ পাতানোর অভিযোগ তোলার একদিন পরেই ইউটার্ন বললেন এসব আলোচনা ভিত্তিহীন। তবে বিসিবি চাইলে তদন্তে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাদের কাছে হয়তো বা কারো কাছে মনে হয়েছে যে এরকম হলেও হতে পারে বা হয়েছে। তারা যদি মনে করে যে না সন্দেহজনক, তাহলে তারা সেটা তদন্ত করে দেখবে। প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন পার্টেক্সের ক্রিকেটাররা। তবে সেই দাবি তোলাটাই যেন ক্ষোভ বাড়িয়েছে কর্তৃপক্ষের। পাওনা পরিশোধের পরেও কেন ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি নেই সেই প্রশ্ন তুলেছেন কোচ আনোয়ারুল মুস্তাকিম। টাকা যখন দিতেই হবে তো দিয়ে দিয়েছে, কিন্তু এখন কথা হলো যে টাকা তো সে দিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে। এখন প্লেয়াররা কি দিবে টিমকে সেটা প্লেয়ারদের বিষয়। তাদের উচিত টাকাটা হালাল করে নেওয়া। যদিও পার্টেক্স কোচের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এদিনও তার শিষ্যদের প্রশ্নবিদ্ধ ব্যাটিং সন্দেহের জন্ম দিয়েছে। 303 রানের টার্গেটে সাতে নামা সাব্বির রহমান করেন 21 বলে মাত্র 4। অবশ্য ব্যাটিং অর্ডার বদলানোটাই কারণ নয়। এই ব্যাটারের আগের ইনিংসগুলো কাটাছেঁড়া করলে সে বিষয়টাই স্পষ্ট হবে। বাদ পড়ার আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্রাদার্সের বিপক্ষে করেন 49 বলে 18। এর আগেরটায় একই পজিশনে 26 বলে 14। তারও আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 7 বলে 2 রান করে প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। অথচ সাব্বির পরিচিত তার মারকুটে ব্যাটিংয়ে। এবারের ডিপিএলে তার অদ্ভুতরে ব্যাটিং শুধু পার্টেক্স কোচ কেন, সাব্বির ভক্তদের মনেও তো প্রশ্নের জন্ম দিচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অনুশীলন বয়কটের পর ম্যাচের আগে পারিশ্রমিক বুঝে পাওয়ায় মাঠে ফিরেছে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। পাওনা অর্থ বুঝে পাওয়ার পরও পারফরমেন্সে ধার বাড়েনি সাব্বির আলাউদ্দিন বাবুদের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 170 রানে হেরেছে তার দল। এদিকে অভিষেক ম্যাচে বল হাতে উইকেট পেলেও ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ অস্ট্রেলিয়ান প্রবাসী অলরাউন্ডার ইয়াসিন মুনতাসির। একের পর এক বিতর্কে কলঙ্কিত হচ্ছে দেশের লিস্ট এ টুর্নামেন্ট ডিপিএল। পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ফিক্সিংয়ের অভিযোগ আর ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ায় শোরগোল পড়ে ক্রিকেট পাড়ায়। এতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ নিয়ে শঙ্কায় ছিল পার্টেক্স। যদিও শেষ পর্যন্ত এ নিয়ে জল ঘোলা করেনি টিম ম্যানেজমেন্ট। অনুশীলন বয়কটের পরই নড়ে চড়ে বসে তারা। তাই ম্যাচ শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। চুক্তি অনুযায়ী 70 থেকে 80% অর্থ বুঝে পেয়েই মাঠে ফিরেছেন পার্টেক্স ক্রিকেটাররা। তবে ম্যাচ বয়কটের ডাক দেয়া অনেক ক্রিকেটারের জায়গা হয়নি একাদশে। তবে পারিশ্রমিক বুঝে পাওয়ার পরও পরিবর্তন আসেনি ক্রিকেটারদের পারফরমেন্সে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের সামনে অসহায় আত্মসমর্পণ পার্টেক্স ক্রিকেটারদের। 170 রানে বড় জয় পেয়েছে গাজী গ্রুপ। এতে অবনমনের তালিকায় পার্টেক্স। ওপেনিংয়ে এক আদিলের 50 ছাড়া কেউই বলার মতো স্কোর করতে পারেনি। 21 বলে মাত্র 4 রান করেন সাব্বির রহমান। ম্যাচে তার আউটের ধরনও ছিল প্রশ্নবিদ্ধ। এছাড়া আলাউদ্দিন বাবুও আউট হন মাত্র 2 রানে। তাদেরকে উইকেটে থাকতে হবে,
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে হোঁচট খাওয়া গাজী গ্রুপ ঘুরে দাঁড়ায় এনামুল বিজয় ও সাদিকুর রহমানের ব্যাটিংয়ে ৭৮ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে সাহায্য করেন বিজয়। এছাড়া ইনিংসে আরও 2টি 50 আসে সাব্বির হোসেন এবং শামীম মিয়ার ব্যাট থেকে। এদিন ব্যাটিং আশানুরূপ না হলেও বোলিংয়ে চমক দেখিয়েছেন পার্টেক্সের অস্ট্রেলিয়ান প্রবাসী অলরাউন্ডার ইয়াসিন মুনতাসির। 10 ওভারে 42 রান দিয়ে শিকার করেছেন 2 উইকেট। The experience is good. I mean, my first time playing all of these players, you know, I look up to in the past. My first time playing with them, so I enjoyed the experience very much. এদিকে আরেক ম্যাচে জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ ক্রিকেটার্সকে 5 উইকেটে হারিয়েছে তারা। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ 97 রান করা নুরুল হাসান সোহান হয়েছেন ম্যাচ সেরা। আর টাইগার্সের হয়ে সর্বোচ্চ 77 রানের ইনিংস খেলেন নাসির হোসেন। যদিও সুপার লিগে জায়গার কোনো সম্ভাবনা নেই এই দুই দলের। 10 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 8ম স্থানে ধানমন্ডি, আর 2 ম্যাচে জয় পাওয়া রূপগঞ্জ টাইগার্সের অবস্থান এরপরই। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ডিপিএলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 77 রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন নাসির হোসেন। দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে এমন পারফরমেন্সেই সন্তুষ্ট ঢেকুর তুলতে চান না তিনি। পারফরমেন্স দিয়ে ফিরতে চান জাতীয় দলে। জায়গা ফিরে পেলে দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে চান নাসির। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে বাংলাদেশ ক্রিকেটের জনপ্রিয় ক্রিকেটার নাসির হোসেন। দীর্ঘ সময় পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সরাসরি কথা বলবো তার সাথে, নিষেধাজ্ঞার সময়টা আসলে কিভাবে কাটিয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করব। নাসির ভাই, অনেক দিন পর একটা নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেন, তো ওই সময়টা আসলে আপনার জীবনে কিভাবে কাটলো এবং কিভাবে ক্রিকেট নিয়ে মনোযোগ ছিলেন? না, 1.5 বছর আমি ঘুরছি ফিরছি, ফ্যামিলিতে সময় দিচ্ছি। আর খেলা প্রিমিয়ার লিগ যখন থেকে আমার সাসপেনশন উঠবে তার আগে 1-2 মাস প্র্যাকটিস করছি রংপুরে। তো খারাপ কাটেনি, বাট ক্রিকেটটা মিস করতেছিলাম। যখন বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখতেন টেলিভিশনের পর্দায়, তখন কি আসলে কোন জিনিসটা মিস করতেন? বাংলাদেশ ক্রিকেটের খেলা দেখলে তখন খারাপ লাগতো যে একটা সময় আমি ওই জায়গায় ছিলাম, এখন নাই। বাট এটাই কপাল, এটাই বাস্তবতা, এটাই মাইনে নিতে হবে। এখন খারাপ লাগে যখন বাংলাদেশ ক্রিকেট হারে, তখন তো অবশ্যই খারাপ লাগে। ডিপিএলে দারুণ একটা ইনিংস উপহার দিলেন দলকে। সব মিলিয়ে আসলে এরকম একটা ইনিংস কতটুকু প্রাপ্তি দেয়? না, অবশ্যই আপনি যেখানেই পারফর্ম করেন না কেন, আপনাকে অবশ্যই আপনার কনফিডেন্স লেভেল বাড়াবে এবং আপনাকে আপনার ভালো ফিল করাবে। অ্যাজ এ প্লেয়ার হিসাবে যারা বলার তারা যদি উইকেট পায়, ব্যাটসম্যান যারা যদি রান করে, তাদের এটার আলাদা একটা শান্তি। তো অবশ্যই ভালো লাগতেছে। জাতীয় দলে যদি আবার জায়গা ফিরে পান, সেক্ষেত্রে কোন পজিশনে এবং কি পারফর্ম করতে চান? জাতীয় দলে যদি আবার সুযোগ পাই তাহলে অবশ্যই ম্যাচ জেতার পিছনে অবদান রাখার চেষ্টা করবো, এটাই, আর এর বেশি কিছু না। কথা বলছিলাম নাসির হোসেনের সঙ্গে। জাতীয় দলে ফিরতে পারলে আবারও তার যোগ্যতা প্রমাণ দিবেন এই ক্রিকেটার, এমনটাই প্রত্যাশা নাসির হোসেনের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম কন্ডিশন কাজে লাগিয়ে প্রতিটি সেশনে ডোমিনেট করে খেলতে চায় বাংলাদেশ। উইকেট স্পোর্টিং থাকলে টাইগাররা আক্রমণাত্মক টেস্ট খেলতে প্রস্তুত, এমনটাই মন্তব্য করেছেন টেস্ট দলে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কন। পিএসএল এর জন্য ছুটিতে থাকায় লিটন দাসের জায়গায় সুযোগ পেয়ে তার মতোই খেলতে চান। ব্যক্তিগতভাবে আসন্ন টেস্ট সাইকেলের জন্যই প্রস্তুতি নিতে চান এই সিরিজ থেকে। স্ট্রেট পাঞ্চ। এনসিএল এর মাঝপথে হঠাৎ করে সাউথ আফ্রিকা সিরিজের জন্য জাতীয় দলে ডাক পান উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। একমাত্র টেস্টে খুব একটা ভালো করতে পারেননি, 2 ইনিংস মিলিয়ে রান করেছেন মাত্র 29। আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আরও একটা ডট। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে খেলছেন অঙ্কন। গেল বিপিএলেও দারুণ সময় কাটিয়েছেন। 14 ম্যাচে করেছেন 316 রান, যেখানে তার স্ট্রাইক রেট প্রায় 175। ডিপিএলেও রান পাচ্ছেন নিয়মিত, ক্লাবস হাতেও দিচ্ছেন আস্থার প্রতিদান। পিএসএল খেলতে পাকিস্তানে নিয়মিত উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস, তার জায়গায় একাদশে সুযোগ মিলতে পারে অঙ্কনের। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে লিটনের মতোই সাদা পোশাকে প্রমাণ দিতে চান এই ব্যাটার। এটা তো আমাদের দেশের খেলা, সো এখানে আমরা যেই হয়তো সুযোগ পাবো, অবশ্যই সবার চেষ্টা থাকবে যাতে
আমরা টিম হিসেবে ভালো খেলতে পারি, আমরা যাতে আমাদের হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিতে পারি। তো অবশ্যই ওইখানে যদি ওই সুযোগটা পাই অবশ্যই চেষ্টা করব যে লিটন ভাই যেমন থ্রু আউট অনেক বছর ধরেই ভালো খেলতেছে, হোপফুলি যে আমি ইনশাল্লাহ ভালো খেলতে পারবো। ইন্টারন্যাশনাল খেলা, এখানে আসলে কাউকে কোনো ছোট করে দেখার কোনো ওয়ে নাই, সবাইকেই সবাই রেসপেক্ট করে। এবছর সব মিলিয়ে 6 টেস্ট খেলবে বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টই চ্যাম্পিয়নশিপের অংশ। ঘরের মাঠ থেকে তার প্রস্তুতি সেরে নিতে চান অঙ্কন, নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান মাঠে। আমি যত টাইম পেয়েছি সো আমি চাচ্ছি যে প্রিপেয়ার হইতে ওরকমভাবে মেন্টালি বা ওইরকমভাবে প্র্যাকটিস করে যে কোন কন্ডিশনে বা কেমন টাইপের খেলা হবে। টেস্ট ক্রিকেটও সেম অ্যাজ ওয়েল, আমি যেভাবে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আসছি ওইরকমই চেষ্টা থাকবে যে আমি ওই প্ল্যানেই খেলার। আমার লক্ষ্য এখন বলে অতটা যতটা ইজি, কিন্তু আমি হয়তো বা পারফর্ম করলে হয়তো বা সবার সামনে আসবে। টেস্ট ক্রিকেট এখন ফলাফল নির্ভর। বিশ্বের প্রথম সারির দলগুলো বরাবরই আক্রমণাত্মক ক্রিকেট খেলে সাদা পোশাকেও। বাংলাদেশ সেই বিবেচনায় কোথায় আছে? অঙ্কনের মতে স্পোর্টিং উইকেট আর কন্ডিশন পেলে বাংলাদেশও প্রস্তুত ডমিনেট করতে। যদি ওইরকম টাইপের উইকেট হয় আমরা অবশ্যই সবাই আরও অ্যাগ্রেসিভলি, আরও যেটা বললেন যে আরও পজিটিভলি খেলবো। কিন্তু উইকেট আর কন্ডিশন যদি ওইরকম আবার হয় যে স্লো বা টার্নিং, তো অবশ্যই আমরা ওইরকমও চেষ্টা করব। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিং নিয়ে বিশেষ কাজ করছেন অঙ্কন। পরামর্শ নিচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগের 10ম আসরের পর্দা উঠছে শুক্রবার। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স, আর লিটন দাসের করাচি কিংসের মিশন শুরু হবে শনিবারে। পিএসএল এর ময়দানে 2 টাইগার তারকার পারফরমেন্স দেখতে মুখে আছেন ভক্তরাও। এই প্রথম আইপিএল চলাকালীন মাঠে গড়াতে যাচ্ছে পিএসএল। পাকিস্তানি ক্রিকেটার আর হর্তাকর্তাদের সামনে চ্যালেঞ্জটা তাই বড়। আয়োজন আর মাঠের খেলাটাকে করতে হবে ইন্টারেস্টিং। তবে জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরমেন্সের পর ওই অ্যাটমসফিয়ার তৈরি করতে ব্যর্থ তারা। তাই ট্রফি ফটো সেশনটাও হলো অনাড়ম্বর আয়োজনে। রাওয়ালপিন্ডিতে 6 দলের অধিনায়ক সারেন আনুষ্ঠানিকতা। প্রথমবারের মতো এ শহরেই পিএসএল এর উদ্বোধনী অনুষ্ঠান, তাই লোকালদের মাঝে কাজ করছে রোমাঞ্চ। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হওয়ার কথা প্রোগ্রাম। ওপেনিং সেরেমনিতে গান গাইবেন আবিদা পারভিন, আলী জাফর ও নাতাশা বেগের মতো তারকা শিল্পীরা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। শাহিন শাহ আফ্রিদি আর রাসেল ডোমিঙ্গোর দলে বেশ ভালো সময় কাটাচ্ছেন টাইগার লেগ স্পিনার। এর আগে গ্লোবাল টি20 কানাডা, জিম আফ্রো টি10 আর বিগ ব্যাশে নানা কারণে যাওয়া হয়নি। ওভারসিজ ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথম পার্টিসিপেট করছেন। কালান্দার্সে সতীর্থদের সঙ্গে বোঝাপড়াটা ভালোই হয়েছে দুদিনে। অনুশীলনে চনমনে রিশাদ, নেটে লেগ স্পিনের ফাঁদে ফেলছেন ব্যাটারদের। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে একাদশে সুযোগ পেলে এমন সব ডেলিভারি করতে চাইবেন ইনফর্ম বাংলাদেশি অলরাউন্ডার। রিশাদের পরদিন মাঠে নামার অপেক্ষায় থাকবেন লিটন দাস। তার দল করাচি কিংসের প্রথম ম্যাচ মুলতান সুলতানসের বিপক্ষে। প্রথম ম্যাচ থেকেই 11-এ সুযোগ পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে তারও। কিংসের অনুশীলনেও তেমন আভাস মিলেছে। ব্যাটিংয়ে বেশ আগ্রাসী ঢঙে খেলেছেন লিটন। খুশদিল শাহকে পরপর 2 ছক্কাও হাঁকিয়েছেন, তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ইনিংস লম্বা করতে না পারার এই সমস্যা থেকে বের হতে কি করা যায় তা নিয়েই হয়তো কথা বলেছেন ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে। অস্ট্রেলিয়ান ওপেনারও খোলামেলা আলাপ করেছেন। কিপিং গ্লাভস হাতেও বেশ তৎপর ছিলেন এলকেডি। নিজের সেরা ছন্দে ফিরতে এই পিএসএল যে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাকসুম আলম খান, সময় সংবাদ। এসএ গেমস সামনে রেখে 17টি ফেডারেশনের সঙ্গে আলোচনা সভা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এবারের আসরে নিজেদের সেরা সাফল্য অর্জনের প্রত্যয়ী ফেডারেশনগুলো। তাই এসএ গেমসের আগে বিদেশি কোচ, দেশের বাইরে অনুশীলন ও উন্নত সুযোগ সুবিধার দাবি নিয়ে বিও এর সঙ্গে আলোচনা করেছে আর্চারি, শুটিং, সুইমিং সহ আরও বেশ কটি ফেডারেশনের কর্তারা। গেমসের আগে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার এসএ গেমসের আসর বসতে চলেছে পাকিস্তানের মাটিতে। দক্ষিণ এশিয়ান গেমসের এই আসর ঘিরে পরিকল্পনার ছক কষতে ব্যস্ত বাংলাদেশ। সেই আসরের পূর্ব পরিকল্পনায় বিভিন্ন ফেডারেশনের সঙ্গে সভা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
এবারের আসরের 28 ডিসিপ্লিনের মধ্যে 25টিতেই অংশ নেবে লাল সবুজ। আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সুইমিং সহ 17টি ডিসিপ্লিনে ব্যক্তিগত ইভেন্টে অংশগ্রহণ করবেন অ্যাথলিটরা। বাকি 8টি ডিসিপ্লিনে দলগতভাবে অংশ নেবে বাংলাদেশ। প্রথমে ব্যক্তিগত 17 ডিসিপ্লিনের সঙ্গে আলোচনা সেরেছে বিওএ। দক্ষিণ এশিয়ায় ভালো ফলাফলের জন্য সতর্ক ফেডারেশনগুলো, তাই নিজ নিজ ডিসিপ্লিনে নিজেদের চাহিদা ও দাবি দেওয়া নিয়ে এই আলোচনা আর্চারি, শুটিং সহ ফেডারেশনগুলোর। কারো চাওয়া বিদেশি কোচের অধীনে অনুশীলনের সুযোগ, কেউ চাইছেন দেশের বাইরে উন্নত অনুশীলন সুবিধা। এসএ গেমসে স্বর্ণপদক জয়ে ফেডারেশনগুলোর চাহিদা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস অলিম্পিক অ্যাসোসিয়েশনের। যেহেতু এটা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যানারে আমরা কোঅর্ডিনেট করি, তো সে কারণে আমাদের বিভিন্ন টিমগুলো ফেডারেশনের কি প্রস্তুতি, কি পরিকল্পনা এবং আমাদের এক্সপেকটেশন কি, এগুলো জানার জন্য আসলে আজকের এই মিটিংটা ছিল। তারা আমাদেরকে আজকে বলেছে যে কোন কোন জায়গায় ট্রেনিং করতে চায়, কারণ একাধিক ফেডারেশন দেখা যায় একই জায়গায় চাচ্ছে। এটা এখন আমরা বসে হোমওয়ার্ক করে তারপরে আমাদের ফাইনাল ডিসিশন জানাবো। এদিকে গেল আসরে ভারত অংশগ্রহণ না করলেও এবার অংশ নিচ্ছে তারা, যা খানিক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। তবে সেই চ্যালেঞ্জ উতরে সর্বোচ্চ সাফল্যেই চোখ আর্চারি, সুইমিং এর। স্বর্ণপদক ধরে রাখতে আত্মবিশ্বাসী আর্চারি, সুইমিং এর মতো ডিসিপ্লিনগুলো। সাফ অ্যাথলিটসের জন্য আমাদের ট্রেনিং ক্যাম্প চলতেছে। আমাদের এই ট্রেনিংটা কন্টিনিউ করে আপ টু মানে এসএ গেম বা সাব গেমসের পর্যন্ত, সেই ব্যাপারে আমরা বলেছি। স্প্রিন্ট এবং জাম্পে দুজন কোচ দরকার, সেটা এবং সেটার জন্য আমরা বলছি হয় সেটা ইউএসএ থেকে অথবা জার্মানি থেকে। আমরা ক্যাম্প শুরু করব, কিন্তু আমাকে আসলে প্রথমেই বিদেশি একজন কোচের দরকার। অলিম্পিক না দিলেও অন্তত আমি আমার ফেডারেশন বা আমার প্রেসিডেন্টের সাথে, নৌবাহিনীর প্রধানের সাথে কথা হয়েছে, উনিও সম্মতি দিয়েছেন এই ব্যাপারে। আমাদের কিছু ল্যাকিংস আছে ওই যে ইকুইপমেন্টের, সো আমরা প্রপোজ করেছি যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ওনাদের সহযোগিতা আমরা যদি কিছু ইকুইপমেন্ট পাই, ইট উইল বি মোর বেটার। এবং আমাদের একটা কোচ যদি আমরা কম্পাউন্ডের জন্য পাই। আগামী শনিবার দলগত 8 ডিসিপ্লিনের সঙ্গে সমন্বয় সভায় বসবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আগামী 17 এপ্রিল থেকে যশোরে শুরু হচ্ছে যুবাদের আবাসিক ক্যাম্প। আগামী 9 মে ভারতের মাটিতে শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 সাব চ্যাম্পিয়নশিপ। 6 দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামার আগে আবাসিক ক্যাম্প করার পরিকল্পনা বাফুফে ডেভেলপমেন্ট কমিটির। সে লক্ষ্যে আগামী 17 এপ্রিল থেকে যশোরের নাজমুল হুদা ফুটবল একাডেমিতে ক্যাম্প করবে দল। টুর্নামেন্ট আর্টিফিশিয়াল টার্ফে হওয়ায় ভারতে যাওয়ার আগে 7 দিন সাভারের বিকেএসপিতে অনুশীলন করবে বর্তমান চ্যাম্পিয়নরা। আমাদের এই জাতীয় আন্ডার-19 টিমের ক্যাম্প এবার শুরু হচ্ছে আগামী 16 তারিখ থেকে যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে। সেখানে ওরা প্র্যাকটিস করবে, ক্যাম্পে থাকবে 29 তারিখ পর্যন্ত। এরপরে ওখান থেকে ঢাকা বিকেএসপিতে তারা 1 সপ্তাহ অনুশীলন করবে টার্ফে। এরপরে তারা এখান থেকে ভারতে রওনা দেবে। আমাদের বর্তমান কার্যকরী কমিটির একটা উদ্দেশ্যই ছিল ফুটবলকে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও প্রান্তরে, মফস্বলে, জেলা সব পর্যায়ে এটাকে কার্যক্রমকে ছড়িয়ে নেয়। নিজের 35তম জন্মদিনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে একটা জয়ের আশা বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার। ছোটবেলার জন্মদিনের মুহূর্ত মিস করলেও ব্রাদার্সে সতীর্থদের সঙ্গে জন্মদিন উদযাপনে খুশি JB6। জন্মদিনে হামজা ও তার স্ত্রীর উইশে বেশ আনন্দিত লাল সবুজের কাপ্তান। তবে ভারতের বিপক্ষে খেলতে না পারায় আক্ষেপ থাকলেও তা ভুলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে চান জামাল। এনজয় করছি, ওরা আমি ধন্যবাদ জানাইছি। ছোটবেলা আমি অনেক সকালে উঠলাম, সকাল সবসময় 6টার সময় উঠলাম, মার রুমে ডাইরেক্ট গেলাম। ওই সময় কি কিনছো এরকম ছিল, আর মা সবসময় নিজে কেক বানাইছে, তো এটা মিস করবো আজকে। বাট আমার ফ্রেন্ডস আছে এখানে, সো ওর সাথে এনজয় করবো। আমি উইশ করতে চাই আমরা নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে আমরা 3 পয়েন্ট নিব, এটা আমার বার্থডে উইশ। হামজা একটা হাম্বল মানুষ, উনি অনেক বেশি কথা বলে না আসলে, উনি ভেরি কোয়াইট পারসন। তারপরে যখন ম্যাচ শেষ হয়েছে, যখন আমরা বাংলাদেশে আসছিলাম, ওই সময় আমি হামজা আমার বাসা নিয়ে গেছি। তো হামজা ওনার বউ আমার বাসায় আসছে, ওইখানে খাওয়া দাওয়া করছে। হামজা কি উইশ করেছে ভাইয়া?
হামসে অলরেডি ইয়ে করছে, ওনার বউ অলরেডি মেসেজ পাঠাইছে আমাকে। উয়েফা ইউরোপা লিগের খবর, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাত 1টায় গ্রুপামা অ্যারেনায় অলিম্পিক লিওর আতিথ্য নেবে নিজেদের হারিয়ে খোঁজা ম্যানচেস্টার ইউনাইটেড। একই সময়ে টটেনহ্যাম লড়বে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। রেঞ্জার্সের প্রতিপক্ষ অ্যাথলেটিক ক্লাব। প্রিমিয়ার লিগে দুঃসময়ের ঘেরাটোপে বন্দী ইউনাইটেড, তবে ইউরোপা লিগে অপ্রতিরোধ্য। শীর্ষ ষোলোতে রিয়াল সোসিয়েদাদকে তারা হারিয়েছে 5-2 ব্যবধানে। নিজেদের সবশেষ 11 মেজর টুর্নামেন্টের প্রথম লেগে হারেনি ইউনাইটেড। এমনকি ইউরোপিয়ান প্রতিযোগিতায় রেড ডেভিলদের বিপক্ষে জয় নেই লিওর। এমনইমের জন্য স্বস্তির খবর আছে আরও। ইনজুরি কাটিয়ে প্রায় 4 মাস পরে ফিরেছেন লুক শ। শঙ্কা নেই হ্যারি ম্যাগুয়ারকে নিয়েও। ভিন্ন ম্যাচে টটেনহ্যাম চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইউরোপা লিগের সাবেক চ্যাম্পিয়ন আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে ভরাডুবির পর চাকরি হারাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলোত্তি। আগামী 16 এপ্রিল কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচের পরেই মূলত নিশ্চিত হয়ে যাবে বার্নাবুতে ইতালিয়ান কোচের ভবিষ্যৎ। সেই ম্যাচে হেরে গেলেই বিদায় ঘণ্টা বাজবে অ্যানচেলোত্তির। স্প্যানিশ গণমাধ্যমের খবর, নতুন কোচ হিসেবে বায়ার লেভারকুজেনের শাভি আলোনসোকে পছন্দ রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। এদিকে রিয়ালের থেকে বরখাস্ত হলে ইতালিয়ান ক্লাব রোমা অথবা ইন্টার মিলানে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে অ্যানচেলোত্তির। লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান নেমে এসেছে 4-এ। অপ্রতিরোধ্য কাতালানদের টপকে সে ব্যবধান ঘোচানো কঠিন মাদ্রিদিস্তাদের জন্য। এমন কঠিন সময়ে আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরে যাওয়ায় পায়ের তলার মাটি সরে গেছে কোচ কার্লো অ্যানচেলোত্তির। কদিন আগেও যিনি ছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের নয়নের মণি, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে পরপর 2 ম্যাচে ভরাডুবির পর ইতালিয়ান কোচকে যেন সহ্যই করতে পারছেন না পেরেজ। এমন খবরই উঠে এসেছে স্পেনের প্রথম সারির গণমাধ্যমগুলোতে। প্রত্যাবর্তনের গল্প লেখার ক্ষেত্রে রিয়ালের ধারে কাছেও নেই কোনো ক্লাব। এবার প্রথম লেগে হারের পর তেমনই আভাস দিয়েছিলেন আনচেলোত্তি, তবে তা ধোপে টেকেনি সমর্থকদের কাছে। লিগ তো দূরে থাক, চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বেও আশা দেখছেন না তারা। তাই তো মাদ্রিদ জুড়েই রব উঠেছে অ্যানচেলোত্তি হঠাও। আগামী 16 এপ্রিল ফিরতি পর্বে আর্সেনালের ফলাফলের ওপরই নির্ভর করছে ইতালিয়ান কোচের ভাগ্য। সে ম্যাচে হারলেই আর কোনো পথ খোলা থাকবে না তার জন্য, এটা প্রায় নিশ্চিত। কারণ রিয়াল কর্তৃপক্ষের কাছে দলই সবার আগে, ব্যক্তি নয়। রিয়ালের দায়িত্ব নিয়ে এমন কোনো সাফল্য নেই যা উপহার দেননি অ্যানচেলোত্তি। প্রথম দফায় 2013 থেকে 15 সাল পর্যন্ত কোচ হিসেবে কাজ করেছেন। দ্বিতীয় মেয়াদে 2021 সালে দায়িত্ব নেন মাদ্রিদিস্তাদের। টানা 2 বার লা লিগা জয় করে রিয়াল ইউরোপের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা 3 বার উপহার দিয়েছেন রিয়ালকে। অর্জনের খাতায় আরও আছে কোপা দেল রে, সুপার কোপা, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ট্রফি। এত অর্জনের পরও এক মৌসুমের পারফরমেন্সে চাকরি হারানোর শঙ্কায় দিন গুনছেন অ্যানচেলোত্তি। ক্লাব বিশ্বকাপেই হয়তো ডাগ আউটে দেখা যেতে পারে নতুন কোনো কোচকে। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের তালিকায় শীর্ষে আছেন রিয়ালের সাবেক তারকা ফুটবলার ও বায়ার লেভারকুসেনের কোচ শাভি আলোনসো। তবে রিয়ালের সঙ্গে এখনও চুক্তির পথ অনেকটাই বাকি অ্যানচেলোত্তির। আবার আলোনসোর সঙ্গেও লেভারকুসেনের চুক্তি আছে। তাই পরিবর্তনের পথে হাঁটতে চাইলে বেশ কাঠখড়ি পোড়াতে হবে দুপক্ষকে। রিয়ালের দরজা বন্ধ হলেও একাধিক পথ খোলা আছে অ্যানচেলোত্তির। দীর্ঘদিন ধরেই তাকে পেতে একের পর এক পরিকল্পনা বেছে নিয়েছে ব্রাজিল। এখনও তার অপেক্ষায় আছে CBF। তবে জাতীয় দলের চাইতে নিজ দেশে ফেরার ইচ্ছের কথাও শোনা যাচ্ছে অ্যানচেলোত্তির। গণমাধ্যমের খবর, রিয়াল ছাড়লে ইতালিয়ান ক্লাব রোমা কিংবা ইন্টার মিলানেই নিজের ভবিষ্যৎ দেখতে চাচ্ছেন অ্যানচেলোত্তি। পারভিন আক্তার, সময় সংবাদ। ক্লাব বিশ্বকাপের আয়োজক 11টি শহরে ছোট মাঠ তৈরির জন্য $1 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ফিফা। নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের উন্মাদনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। আয়োজক শহরগুলোতে খেলা চলাকালীন নতুন প্রজন্ম যেন ম্যাচগুলো ঠিকভাবে উপভোগ করতে পারে এবং ফুটবলের প্রতি আরও আগ্রহী হয়, সে লক্ষ্য থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ক্লাব বিশ্বকাপের আয়োজক শহর ন্যাশভিল পরিদর্শন শেষে এসব বিষয় জানিয়েছেন ইনফ্যান্তিনো।
14 জুন পর্দা উঠছে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপের। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইন্টার মায়ামি উত্তাপ ছড়াবে মিশরের আল আহলির বিপক্ষে। 32 দলের এই আসর আয়োজনে শুরুটায় নানা বাধার সম্মুখীন হতে হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। ফুটবলারদের সংগঠন ফিফ্রোর সঙ্গে বাদ সাধে ওয়ার্ল্ড লিগ ফোরাম। তবে নিজের লক্ষ্যে অবিচল ছিলেন জিয়ান্নি ইনফ্যান্তিনো। প্রথমবারের মতো 6 মহাদেশের 32 দল নিয়ে আয়োজনের চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। বাজেট, ভেন্যু সবকিছুতেই বিশ্বকে চমকে দিতে চায় ফিফা। ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি কাতার বিশ্বকাপের দ্বিগুণ, $100 কোটি। যেখানে মরুর বুকে প্রথম বিশ্বকাপ আয়োজনে কাতারে ব্যয় হয় $44 কোটি। এর মধ্যে শিরোপাজয়ী দল পাবে $125 মিলিয়ন। এই আসর থেকে $200 কোটি আয়ের আশা করছে ফিফা। ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য চলছে জোর প্রস্তুতি। চ্যালেঞ্জ বাস্তবায়নে এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে চষে বেড়াচ্ছেন সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। 11টি ভেন্যুতে হবে ক্লাব বিশ্বকাপের রোমাঞ্চকর ম্যাচগুলো। এবার টেনেসির ন্যাশভিল পরিদর্শনে এসে বড় সুখবর দিলেন সভাপতি ইনফ্যান্তিনো। ক্লাব বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ফুটবলকে আকর্ষণীয় করে তুলতে 11টি শহরে ছোট মাঠ নির্মাণে অর্থ বরাদ্দের ঘোষণা দিলেন তিনি। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এ অর্থ দেয়া হচ্ছে বলে জানান ইনফ্যান্তিনো। এ অর্থ পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই দেয়া হচ্ছে। আমরা চাই ক্লাব বিশ্বকাপের উন্মাদনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। খেলা চলাকালীন তারা যেন আয়োজক শহরগুলোতে ম্যাচ উপভোগ করতে পারে। এজন্য ছোট মাঠ নির্মাণ করতে চাই। এ কারণেই 11টি আয়োজক ভেন্যুকে $1 মিলিয়ন করে বরাদ্দ দেয়া হবে। এসব মাঠে খেলাধুলার পাশাপাশি তারা খেলা দেখারও সুযোগ পাবে। ক্লাব বিশ্বকাপকে জনপ্রিয় করতেই এমন পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে নির্মাণ করা হচ্ছে ফিফা ফাউন্ডেশন। ন্যাশভিলের গুডিস পার্কের দর্শক ধারণ ক্ষমতা 30,000। দ্য মিউজিক সিটিতে গ্রুপ পর্বের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 13 জুলাই হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। শিরোপার মহারণ হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচও এই ভেন্যুতে হবে বলে জানিয়েছে ফিফা। পারভিন আক্তার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। কাল থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 12 ও 14 বয়সভিত্তিক দল নিয়ে ইন্টারসিটি স্কুল টুর্নামেন্ট। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে 8টি ইংলিশ মিডিয়াম স্কুল। ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব 12 ও 14 দুই বিভাগে অনুষ্ঠিত হবে এবারের আসর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 250-র বেশি শিক্ষার্থী, যেখানে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ঢাকার বেশ কটি স্বনামধন্য ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা। টুর্নামেন্টে অনূর্ধ্ব 12 ক্যাটাগরিতে 8টি স্কুল আর অনূর্ধ্ব 14 ক্যাটাগরিতে খেলবে 6 দল। সপ্তাহে শুক্র ও শনিবার মাঠে গড়াবে ম্যাচগুলো। পাইপলাইন সমৃদ্ধ করতে ও প্রতিভাবান ফুটবলার তুলে আনতে এ ধরনের টুর্নামেন্ট বড় ভূমিকা পালন করবে বলে ফেডারেশন কর্তাদের মত। সামনে এই টুর্নামেন্ট স্কুল সংখ্যা বাড়িয়ে পরিসরও বাড়ানোর লক্ষ্য ফেডারেশনের। মাসব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 9 মে। ফুটবল যেখানেই আছে সেটাকে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে আনতে চাই। সো বিএফএফ বলতে কিছু ট্রেডিশনাল লিগস এবং ডিভিশনাল লিগস, of course those are there, but we want to expand our wings also. We want to go beyond that, and this particular committee তারা একটা প্রপার মাঠে ফুল কিট নিয়ে, রেফারিজ নিয়ে, টেকনিক্যাল লোকজন নিয়ে, স্কাউটিং নিয়ে ওরা যখন ফুটবল খেলবে, that whole feeling is very different. আয়ারল্যান্ডে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দেশটির বিভিন্ন কাউন্টি থেকে যেখানে অংশ নেয় 26 দল। প্রবাসী বাংলাদেশিরা দিনভর উপভোগ করেছেন এমন খেলা, এমন আয়োজন আরও বেশি করার দাবি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। দ্য গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের যাত্রা প্রায় 3 বছর। এর মাঝে বাংলাদেশিদের উপহার দিয়েছে দেশীয় নানা আয়োজন। তবে এই প্রথম খেলার কোনো টুর্নামেন্টের আয়োজন করলো তারা। স্বাধীনতা দিবসে রোজার দিন থাকা ঈদের পরের দিবসটি উপলক্ষে দেশটির রাজধানী ডাবলিনের ট্রেডার ব্যাডমিন্টন সেন্টারে 3টি গ্রুপে ভাগ করে আয়োজন করে টুর্নামেন্টের। ABC নামে 3 গ্রুপের মাঝে এ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ও B ও C গ্রুপের মাঝে দেয়া হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের ট্রফি। 52 জন খেলোয়াড় অংশ নেয় এই টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা এমন আয়োজনে এসে খেলতে পেরেছিল দারুণ খুশি। পুরস্কার পেয়ে আবারও এরকম আয়োজন করার অনুরোধ ছিল তাদের। ধন্যবাদ যারা এই আজকে সুন্দর ব্যাডমিন্টন আয়োজন করছে আমাদের কমিউনিটিতে। ঈদ পুনর্মিলনীয় একটা যে হয়েছে আর খুব ভালো লাগছে।
আগামীতে আরো এরকম অভিজ্ঞতা কুমিল্লা অ্যাসোসিয়েশন আবার খেলা দেব নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আবার আমরা খেলতে চাই। প্রথমবারের মতো এ জাতীয় টুর্নামেন্টে বেশি সংখ্যক খেলোয়াড় অংশ নেয় আগামীতে আরো বড় আকারে বিভিন্ন খেলার আয়োজন করবে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন, এমনই জানালেন আয়োজকরা। এখানে যারা আসছেন খেলছেন এবং আমাদের দর্শক ছিলেন প্রত্যেকের ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। আজকে যথেষ্ট আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো, ইনশাআল্লাহ আমরা আবারও করব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে এই টুর্নামেন্ট, যেখানে দর্শক হিসেবে হাজির ছিল অনেক ক্রীড়াপ্রেমী প্রবাসী বাংলাদেশি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এই ছিল খেলার সময়ে, সঙ্গে থাকুন সময়।